রাসেলস ভাইপার বাংলায় এর একটি সুন্দর নাম হলো চন্দ্রবোরা। মানুষের মুখে মুখে রাসেলস ভাইপার নামে পরিচিত এই সাপ এখন বাংলাদেশের আতঙ্ক। সঙ্গে যোগ হয়েছে নানান গুজব আর রটনা। পৃথিবীতে রাসেলস ভাইপারের 2টি প্রজাতি রয়েছে। প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই ভিডিওটি। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। রাসেলস ভাইপারের 2টি প্রজাতি রয়েছে। ডাবুই রসোয়েলি, যেটি মূলত ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও বাংলাদেশ ও শ্রীলঙ্কায় বসবাস করে। 2 নম্বর ডাবুই সিয়ামিনসিস, এটা বিস্তৃত চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বসবাস করে। এই সাপটির স্বভাবগতভাবে এই সাপটি সাধারণত গরমকালে সন্ধ্যা ও রাতে বেশি সক্রিয় থাকে এবং শীতকালে দিনের বেলায় এরা বেশি সক্রিয় থাকে। বাসস্থান হিসাবে এই সাপটি পছন্দ করে ফসলি জমি, খোলা গাছযুক্ত এলাকা, ঝোপঝাড়, বনের প্রান্ত, পাথুরে টিলা, ঘন কাঁটাযুক্ত ঝোপঝাড় এবং ম্যানগ্রোভ বন ও এর আশেপাশে এলাকা। খাবার হিসাবে এরা পছন্দ করে মূলত ইঁদুর জাতীয় প্রাণী, পাখি, গিরগিটি বা টিকটিকি, ব্যাঙ ও পোকামাকড়। এরা সাধারণত 2 থেকে 3 বছরে ওরা প্রজনন সক্ষমতা অর্জন করে। প্রজননকাল হলো সাধারণত মে থেকে নভেম্বর মাস, তবে সবচেয়ে বেশি দেখা যায় জুন ও জুলাই। এই সাপটি যেই ধরনের বিষ বহন করে তা স্নায়ু, পেশি, কিডনি ও রক্ত বিনাশী। 2023 সালের জুন মাসের একটি সম্মেলনে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে 7,500 মানুষ সর্পদংশনে বা সাপের কামড়ে মারা যায়। এখন পর্যন্ত আনুমানিক 100 জন রাসেলস ভাইপারের দংশনে মারা গেছে। তাহলে এই 7,500-এর মধ্যে 100 জন যদি হয় রাসেলস ভাইপারের দংশনে মারা যাওয়া ব্যক্তি বা মানুষ, তাহলে শতাংশের হিসাবে দাঁড়ায় 1.33। অথচ এই রাসেলস ভাইপার নিয়ে কী পরিমাণ গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে, এখন ট্রেন্ড চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। রাসেলস ভাইপার নিয়ে আমাদের আসলে করণীয় কি? ঘাসের ঝোপঝাড়ে যেতে হলে প্রথমে 5 থেকে 10 ফুটের একটি লাঠি বা বাঁশ নেন, নিয়ে গাছগুলোকে একটু নাড়াচাড়া করে সেখানে প্রবেশ করেন। পরনে গামবোট ও জিন্সের প্যান্ট থাকা ভালো। ফসলি জমিতে যারা কাজ করেন বা ফসল কাটার সময় এই পোশাক পরতে পারেন। রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার করতে পারেন। শোবার ঘরে বস্তায় ফসল রাখবেন না, কারণ সেখানে পোকামাকড় থাকতে পারে, টিকটিকি ও ইঁদুর ফসল খেতে আসতে পারে এবং এদের খেতে সাপ আসতে পারে। 4 নম্বর রাসেলস ভাইপার উপদ্রুত এলাকা, বিশেষ করে পদ্মা নদী অববাহিকা অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, ইমাম, মুয়াজ্জিন এদের মধ্যেও রাসেলস ভাইপার সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করা দরকার। 5 রাসেলস ভাইপার বা অন্য কোনো সাপ কামড়ালে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা বা জেলা হাসপাতালে নিয়ে যেতে হবে। কোনোভাবেই ওঝা কবিরাজের দ্বারস্থ হয়ে সময় নষ্ট করা যাবে না। রাসেলস ভাইপার দংশনে মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। যেমনটা দেওয়া হয় হাতির আক্রমণে কেউ মারা গেলে, সেক্ষেত্রে হাসপাতালের চিকিৎসকের সনদই যথেষ্ট বলে গণ্য হবে। সরকারি পর্যায়ে যেসব সতর্কতা নেওয়া হয়েছে বা হচ্ছে, এগুলো হলো: 1 রাসেলস ভাইপার উপদ্রুত এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম সরবরাহ নিয়মিত নিরবচ্ছিন্ন করা হয়েছে। 2 রাসেলস ভাইপার কামড়ালে করণীয়, এ ব্যাপারে উপজেলা পর্যায়ে ডাক্তারদের পরামর্শ ও অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 3 বন বিভাগ এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ে লোকজনের সঙ্গে অনলাইনে মিটিংয়ের মাধ্যমে আলোচনা করেছে এবং রাসেলস ভাইপার উপদ্রুত এলাকায় দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, রাসেলস ভাইপার নিয়ে আমাদের আজকের এই বক্তব্য হলো, রাসেলস ভাইপার অন্যান্য সাপের মতোই একটি সাপ, তবে হ্যাঁ, এটি একটু বেশি বিষধর সাপ বা বিষাক্ত সাপ হওয়ায় এটি সম্পর্কে একটু এক্সট্রা সতর্কতা আমাদের নিতে হবে। এটা শুধুমাত্র সতর্কতা এবং সচেতনতাই আমাদেরকে হেফাজতে রাখতে পারে। সুতরাং রাসেলস ভাইপার নিয়ে অযথা আতঙ্কিত হবার বা গুজব ছড়ানোর, গুজবে কান দেওয়ার মতো কোনো প্রয়োজন নেই, কারণ এখন পর্যন্ত আমরা দেখেছি এই সাপের কামড়ে মৃত মাত্র 1.33। তবুও আমরা রাসেলস ভাইপার সম্পর্কে অবশ্যই সতর্কতা অবলম্বন করব, যেহেতু সাপটির একটু উপদ্রব সামান্য কিছু বেড়েছে, তাই আমরা একটু সতর্কতা অবলম্বন করলেই যথেষ্ট। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে এবং ভালো লাগবে। আবারও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।